আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা নিয়ে এসেছি এসএসসির পদার্থবিজ্ঞানের 3rd চ্যাপ্টার বল বা ফোর্স, যেটা আমাদের এই যে এসএসসি লাইফ এবং এইচএসসি লাইফ দুটোতেই খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এদিকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে আমাদের বোর্ড পরীক্ষা এবং এইচএসসির পর যে অ্যাডমিশন, সেখানে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে বল বা ফোর্স রিলেটেড। আচ্ছা, তো এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করতে গেলে শুরুতে আমাদের যে বিজ্ঞানীটা এই এসএসসি লেভেলে যে বিজ্ঞানীটার সূত্রগুলা মেইনলি এই চ্যাপ্টারের মধ্যে আলোচনা করা হয়েছে, সেটা হচ্ছে বিজ্ঞানী নিউটন। এই বল বিষয়ক 3টা সূত্র দিয়েছেন, রাইট? এটা আমরা অনেকেই জানি যে 3টা সূত্র দিয়েছেন। 1 নম্বর সূত্রটা হচ্ছে কি, বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে। স্থির বস্তু কি থাকবে? স্থির বস্তু স্থির থাকবে। আর সমবেগে গতিশীল বস্তু, শুধুমাত্র গতিশীল নয়, সেই প্রথমটা ব্যাখ্যা করি যে এই 1 নম্বর সূত্রের 2টা পার্ট। একটা পার্ট হচ্ছে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে ঠিক সমবেগে গতিশীল থাকবে, মানে যেরকম আছে ওই অবস্থাতেই বা স্টেটেই থাকতেছে। 2টা স্টেটের কথা বলা হয়েছে, যে 2টা স্টেট হচ্ছে ফিক্সড থাকবে যদি বল প্রয়োগ করা না হয়, মানে নো ফোর্স, কোনো ফোর্স ছাড়া এই 2টা ঘটনা ঘটবে আমাদের মহাবিশ্বে বা বিজ্ঞানী নিউটনের মতে আর কি। স্থির বস্তু স্থির, এটা তো বুঝছো সবাই, যে একটা বল এখানে স্থির পড়ে আছে, ওইটার উপর আমরা যদি এক্সট্রা কোনো ফোর্স না দিই, তাহলে ওটা যেমনি আছে এমনি পড়ে থাকবে। আর সমবেগে গতিশীল বস্তু বলতে কি বুঝি? ধরো একটা বস্তু প্রতি 1 সেকেন্ডে কত 10 মিটার করে যাচ্ছে, ঠিক এভাবে প্রত্যেক সেকেন্ডে এই 10 মিটার বজায় রাখতেছে, এর থেকে বেশি মিটার যাচ্ছে না। এটা হচ্ছে সমবেগ। প্রথম সেকেন্ডে 10 মিটার, হ্যাঁ 2 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডে 10 মিটার হলে দ্বিতীয় সেকেন্ডে 10 মিটার, 10 মিটার দ্বিতীয়তম সেকেন্ডে টোটাল কত সেকেন্ডে? তাহলে 1 সেকেন্ড, এরপর দ্বিতীয় সেকেন্ড হয়েছে, হলো টোটাল 20 মিটার আর কি। মানে প্রতি সেকেন্ডে 10 মিটার করে করে দ্বিতীয় সেকেন্ডে 20 মিটার। মূলত এটা আশা করি বুঝতে পারছো। আমি মূলত এটা হচ্ছে সমবেগী গতিশীল বস্তু। সমবেগী গতিশীল বস্তু সমবেগী গতিশীল থাকবে, এটাই হচ্ছে প্রথম সূত্র। জিনিসগুলো আরও ক্লিয়ার হবে যদি ম্যাথ করতে করতে প্র্যাকটিস করি। যাই হোক, নিউটনের 3টে সূত্র আমরা প্রথমে দেখি। 2 নম্বর সূত্রটা কি? আমি কালই সমস্যা করতেছে অনেক। সেটা হচ্ছে F is equals to ma। এই সূত্রটা 2 নম্বর যে সূত্র, সেখান থেকে আসবে নিউটনের। নিউটনের 2 নম্বর সূত্রটা বস্তুর উপর প্রযুক্ত বলের মান এর ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। প্রযুক্ত বল F হলে ভরবেগ মানে কি? ভরবেগ মানে ভর গুণ বেগ, এটাই হচ্ছে ভরবেগ। ভরবেগের পরিবর্তন মানে কি? ভরবেগকে আমরা যদি P দিয়ে প্রকাশ করি, তাহলে P2 মাইনাস P1, এটাই তো ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তনটা কি হচ্ছে? ভরবেগ কখন চেঞ্জ হবে? P2 ইকুয়ালস টু কি হবে? পরের ভরবেগটা M2, M তো চেঞ্জ হবে না, ভর তো কখনো চেঞ্জ হয় না, তাহলে কি চেঞ্জ হচ্ছে? বেগ। P1 কত হবে? P1 ধরি M ইন্টু ইউ, কারণ ইউ মানে আমরা সাধারণত আদিবেগ ধরি। তাহলে P2 মাইনাস P1 হবে MB মাইনাস MU, মানে কি? মানে M ইন্টু V মাইনাস ইউ। এখন সূত্রে বলা আছে ভরবেগের পরিবর্তন না, প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক।
মনে রাখবা যখন কোনো কিছুর হার বলবি তখন ডিরেক্ট ওটাকে সময় দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যাবে যে ওই কিছুটাকে, সেটা হচ্ছে ওই জিনিসটার হার, অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হার। রাইট? বুঝতে পারছো? এসব বলছে যে ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক m ইন্টু ভি মাইনাস ইউ বাই টি, এটা সমানুপাতিক। এখন সমানুপাতিক চিহ্ন উঠি, আমরা যদি সমান চিহ্ন লিখতে চাই, একটা নিয়ম আছে সমানুপাতিক থেকে সমান চিহ্ন লেখার জন্য এই পাশে কোনো একটা কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টকে কে ধরে অথবা আইজি কে এল এম এন যা ইচ্ছে তা ধরে, কে ধরলাম আমরা, কে ধরে এম ইন্টু বি মাইনাস ইউ বাই টি জানি না সেখানে লিখে দিলাম। এখন নিউটনের এই সূত্রে কে এর মান হচ্ছে 1, এর মান 1 হলে তাহলে এফ ইকুয়ালস টু কি আসে, এফ ইকুয়ালস টু কে এর জায়গায় 1 বসালে এম ইন্টু বি মাইনাস ইউ বাই টি, জাস্ট এমটাকে একটু বাইরে করে লিখলাম। আশা করি বুঝছো। সো ডিয়ার স্টুডেন্টস, দেখো এম ইন্টু, আমরা দ্বিতীয় অধ্যায় থেকে জেনে আসলাম যে ভি মাইনাস ইউ এটা মানে কি বেগের পরিবর্তন বাই সময়ের সময়, এটা কি বেগের পরিবর্তনের হার। সো বেগের পরিবর্তনের হারকে কি জানি বলে, ত্বরণ। ত্বরণ হচ্ছে দিয়ে প্রকাশ করি, তাহলে এফ ইকুয়ালস টু এম এ, এই সূত্রটা আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা সূত্র, এটা প্রতিটা ক্ষেত্রেই কাজে লাগবে। এখানে এফ জিনিসটা কি, এফ জিনিসটা শুধু বল বললে ভুল হবে। এফ জিনিসটা হচ্ছে লব্ধি বল, লব্ধি বল। আর এম এ তো হচ্ছে, এটা তো হচ্ছে ভর, আর এটা হচ্ছে কি ত্বরণ। রাইট? আশা করি বুঝতে পারছো এই সূত্রটা কেমনে আসছে। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এই সূত্রটা এভাবে আসছে। রাইট? সো এখন হচ্ছে আমরা কি করব, এখন কি করা যায়, তোমরা লব্ধি বল জিনিসটা কি, আমি বল বলি নাই কিন্তু লব্ধি বল বলছি। সো লব্ধি বল জিনিসটা কি সেটা বোঝাতে হবে। এখন যখন ধরো তোমাকে কেউ 10 টাকা দিছে, তোমার কাছে 10 টাকা অ্যাড হয়েছে, প্লাস লিখলাম, আর তোমার থেকে কেউ এরপরে হচ্ছে অন্য একজন 5 টাকা নিয়ে গেছে, এটা মাইনাস লিখলাম। ফাইনালি তোমার কাছে কত আছে, অবশ্যই 5 টাকা আছে। হ্যাঁ, সেইভাবে তুমি একটা বস্তুর উপর 10 নিউটন বল দিলা। নিউটন হচ্ছে বলের একক, এটা মাথায় রাখবা। যেমন আমরা 10 টাকা বললাম, টাকা হচ্ছে কি আমাদের এই যে মানি বা হচ্ছে অর্থের একক হচ্ছে টাকা। এভাবে 10 নিউটন, নিউটন হচ্ছে কি কাজের একক। সো 10 নিউটন বল প্রয়োগ করলে একটা বাক্সের উপর, কিন্তু অন্য পাশ থেকে তোমার আরেক বন্ধু 5 নিউটন বল প্রয়োগ করছে। তো ফাইনালি তুমি এই বরাবর দিচ্ছ আর সে দিচ্ছে এই বরাবর, তাহলে কিছুটা তো কমে যাবে না। তুমি বেশি দিচ্ছ ঠিক, কিন্তু ও কম দিচ্ছে। ও কম দিলেও ওর ওর এই যে 5 নিউটনের এই দিকে হওয়ার কারণে 10 নিউটন থেকে 5 নিউটন কমে যাবে না। মানে হচ্ছে কৃত যেটা বা আউটপুট যেটা পাবো, এখানে যেরকম আউটপুট ফাইনালি 5 পাইছি, এখানে আউটপুট পাবো 10 মাইনাস 5 ইকুয়ালস টু 5 নিউটন। ঠিক এদিকে হচ্ছে 5 নিউটন কাজ করবে ফাইনালি আউটপুট হিসেবে। হ্যাঁ, ফাইনালি তখন হচ্ছে এগুলো, এটা বাদ যাবে, এটা মানে হচ্ছে তখন আমরা এটা এবং হচ্ছে এটা নিয়ে ভাববো না, শুধু একটা বল নিয়ে ভাববো, সেটা হচ্ছে 5 নিউটন। সো এই যে 5 নিউটন, এটা হচ্ছে কি লব্ধি বল, এটাই বলা হয়েছে যে লব্ধি বল। এটা শুধু বল বলে নেই, কারণ এটাও একটা বল, এটাও একটা বল, দুইটা বল মিলে যে রেজাল্টটা আসছে বা আউটপুটটা আসছে, সেটাই হচ্ছে কি লব্ধি বল। আশা করি লব্ধি বল জিনিসটা কি তোমরা বুঝতে পারছো। এখন হচ্ছে একটু মুছে ফেলি। দেন আমরা হচ্ছে নিউটনের 3 নম্বর সূত্রের কথাটা বলবো। 3 নম্বর সূত্রটা হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই হচ্ছে, প্রত্যেক লিখে নেওয়া হচ্ছে, তোমরা ভেবে নিবা, প্রত্যেক ক্রিয়ারই হচ্ছে সমান ও বিপরীত
প্রতিক্রিয়া আছে। এই যে এই সূত্র বইতে হয়তো অন্যরকম করে লেখা আছে, বাট এটাই হচ্ছে মেইন কনসেপ্টটা এখানে আছে। হ্যাঁ, এখন যদি আমরা তাকাই বিপরীত সমান ও বিপরীত প্রতিক্রিয়া, এটা বলতে আসলে কি বুঝেছি? ক্রিয়া হচ্ছে ধরো তুমি কীভাবে বলতে, তুমি একটা টেবিলের উপর দাঁড়ায় আছো, না এটা না, তুমি ধরো তোমার বন্ধু একটা মাইর দিছো, তোমার বন্ধু হচ্ছে তোমাকে একটা মাইর দিছে, তো তোমারটা হচ্ছে ক্রিয়া, ওরটা হচ্ছে প্রতিক্রিয়া। অর্থাৎ তুমি ক্রিয়া দিচ্ছো, প্রতিক্রিয়া দিচ্ছে, এটা হচ্ছে জাস্ট আমি বুঝালাম। কিন্তু অ্যাকচুয়ালি ফিজিক্সে যে ব্যাপারটা সেটা হচ্ছে একটা বাক্সকে তুমি টেবিলের উপর রাখছো, হ্যাঁ, সেই বাক্সটা নিচের দিকে একটা ওজন দিবে ডাব্লিউ, ওজনের কারণে এটার একটা চাপ পড়বে না ফ্লোরের উপর, ধরো এটা ফ্লোর, হ্যাঁ, এটা হচ্ছে ক্রিয়া তার, সে দিচ্ছে নিচের দিকে। এখন এই বলটা সমান বল যদি উপরের দিকে একটা বল আছে, সেটা হচ্ছে আর, এটাকে বলা হচ্ছে অভিলম্ব প্রতিক্রিয়া। এই জিনিসটা একটা প্রতিক্রিয়া, যেহেতু সে নিচের দিকে ক্রিয়া দিচ্ছে, তার বিপরীত দিকেও নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী একটা প্রতিক্রিয়া থাকবে, এই ডাব্লিউ এর প্রতিক্রিয়া আর, এবং সেটা সমান হবে। কিসের সমান হবে? যে ক্রিয়াটা দিচ্ছে সেই ক্রিয়াটার সমান হবে, অর্থাৎ ডাব্লিউ ইকুয়ালস টু আর। আশা করি বুঝতে পারছো যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া দুইটা সমান এবং হচ্ছে বিপরীতমুখী, এটা এই দিকে গেলে ওইটা এই দিকে, মানে দুইটা যে সমান দিকে এটা না, একটা একদিকে আরটার একদিকে, একদম 180 ডিগ্রি। তো এই সূত্রের একটা ব্যাপার হচ্ছে, এটাকে যদি আমরা F1 বলি, ডাব্লিউকে বললাম F1 ক্রিয়া বল, আরকে যদি মনে মনে F2 বলি প্রতিক্রিয়া বল, তাহলে এটাকে একটু এভাবে করে চিন্তা করলে সাধারণভাবে যদি ক্রিয়া বল হয়, এদিকে যদি ক্রিয়া বল হয়, তাহলে এদিকে বল হবে কি প্রতিক্রিয়া বল F2। সো ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল দুই ভিন্ন দিক হচ্ছে। ফিজিক্সে সকল ক্ষেত্রে বল যেহেতু একটা ভেক্টর রাশি, ভেক্টর রাশির একটা দিকে পজিটিভ হলে F1 হলে, আচ্ছা এর আগে বলে রাখি যে F1 আর F2 তো সমান, সো F1 এর জায়গায় F2 এটা F1 বলা যায়, কিন্তু F1 ইকুয়ালস টু কি F2, ফার্স্টে আমরা এটা জানি, কারণ দুটো জিনিস সমান। কিন্তু এটা শুধু F2 হবে না, মাইনাস একটা হবে আগে, কারণ হচ্ছে F1 এর দিক হচ্ছে এইদিকে, F2 এর দিক হচ্ছে এইদিকে। সো F2 এর দিক F1 এর দিকে বিপরীত দিক হওয়ার কারণে একটা মাইনাস দিতে হবে, এটা হচ্ছে ভেক্টরের নিয়ম। কারণ একটা দিক আমরা যখন ভেক্টরের ক্ষেত্রে প্লাস ধরবো, ঠিক তার বিপরীত দিকে অবশ্যই মাইনাস দিতে হবে। এদিকে প্লাস F1 হলে এটা হচ্ছে মাইনাস F2, মাইনাস F1 বলা যায়, বুঝছো? যাই হোক, এখন এখান থেকে আমরা কি বের করতে পারি? F1 প্লাস অর্থাৎ F1 প্লাস F2 হলো 0। এটা এমসিকিউ আসতে পারে। দেন আমরা হচ্ছে তিনটা সূত্র যেহেতু লিখে ফেললাম, এবার আমরা কোথায় যাব?
আমরা হচ্ছে মৌলিক বল নিয়ে আলোচনা করবো। মৌলিক বল হচ্ছে এই পার্টটা আমরা রিডিং করলে সবচেয়ে ভালো হয়। তবে মৌলিক বল কত প্রকার এবং যে তার ব্যাপারগুলো একটু আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। মৌলিক এটা হচ্ছে 4 টাইপস, 4 প্রকার। হ্যাঁ, এক নম্বরে হচ্ছে কি, এক নম্বর হচ্ছে দেখো মহাকর্ষ বল। হ্যাঁ, মহাকর্ষ বল হচ্ছে এই যে একটা প্যান এবং নিফের মধ্যে যে আকর্ষণ বল, সেটাই হচ্ছে মহাকর্ষ বল। এটা খুবই নগণ্য, এই জন্য আমরা দেখতে পাচ্ছি না যে এটা আকর্ষণ করতেছে কিনা। মহাকর্ষ বলের ক্ষেত্রে আমি ডিরেক্ট মহাকর্ষ বলের জন্য সূত্রটা হচ্ছে F = F মানে হচ্ছে বল, জি হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক। এটার মান সবসময় সেম, এটা কখনো চেঞ্জ হবে না। এটা মুখস্থ রাখবা তোমরা সবাই। এটা হচ্ছে জি এর মান। জি হচ্ছে কি, কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে হচ্ছে যেটা হচ্ছে পরিবর্তন হবে না, যেটার মান, যেমন ভরের মান যে কোনো জায়গায় পরিবর্তন হতে পারে। এটার মান হচ্ছে 10 কেজি হতে পারে, এটার মান 10 কেজি কেন, অনেক কম হবে, হয়তো 100 গ্রাম হতে পারে, এটা হতে পারে 5 গ্রাম, ডিফারেন্ট। অথবা আমার 50 কেজি, এটা আর এটার আমার মধ্যে কতটা ডিফারেন্স বুঝতে পারতেছে ইজিলি। কিন্তু জি এর ব্যাপারটা হচ্ছে কখনো চেঞ্জ হবে না, এই মানটাই থাকবে। হ্যাঁ, এটা কোনো চেঞ্জ হবে না। আর ডি জিনিসটা কি, ডি হচ্ছে দূরত্ব। আমি ধরো এই প্যান্টটা এবং হচ্ছে এই নিপের মধ্যে আকর্ষণ বল কতটুকু মাপতে পারছি, তো ওটা মাপতে হলে এদের মধ্যে দূরত্ব যত কমবে, দূরত্ব যেটা সেটা রাখতে হবে। এখন দূরত্ব একরকম, এখন দূরত্ব একরকম, তাহলে এখন আকর্ষণ বল একরকম হবে, এখন আকর্ষণ বল আরেক রকম। যেই মুহূর্তের আকর্ষণ বলের কথা ভাবতেছি, ওই মুহূর্তের ডিস্টেন্সটা এখানে লিখতে হবে। এরপর জি এর মান M1 M2 হচ্ছে এটার ভর, এটার ভর এমন হলে এটার ভর M2, একটা বসালে হবে, গুণ করলে সেম আসবে। তো এরপর হচ্ছে তড়িৎচুম্বক বল, মহাকর্ষ বল, আশা করি বুঝছো। 2 নম্বরে যে তড়িৎচুম্বক বলের কথা বলছি, এটা কি জিনিসটা, এটা হয়তো অনেকেই জানো যে দুইটা একটা বস্তুর মধ্যে কি থাকে, একটা বস্তু আর একটা বস্তু, ইলেকট্রন অনেকগুলি ইলেকট্রনের সমষ্টি থাকে না। ইলেকট্রন দ্বারা এটা মূলত গঠিত, এটা ইলেকট্রন হয়েছে। কিন্তু আমি কি করলাম, কোনো এক উপায়ে এখান থেকে একটা, এখানে তো 9টা ইলেকট্রন, এখানে 6টা ইলেকট্রন, এখান থেকে একটা কি করলাম, এখানে ট্রান্সফার করে দিলাম কোনোভাবে। তো কী হয়ে গেছে, আমরা অ্যাকচুয়ালি কী জানি, পদার্থ যে পরমাণু দ্বারা গঠিত, সেই পরমাণুর মধ্যে হচ্ছে কি থাকে, সমান পরিমাণ ইলেকট্রন এবং হচ্ছে প্রোটন সঙ্গী হিসেবে থাকে। এইটার একটা সঙ্গী প্রোটন আছে, এটারও ছিল, কিন্তু এটার এক সঙ্গী চলে গেছে এখানে, তাহলে এখানে একটা সঙ্গী প্রোটন পড়ে আছে। তাহলে এখানে সবার একটা সঙ্গী থাকলেও এই প্রোটনটা এখন অসহায় হয়ে গেছে। প্রোটনের চার্জ ধনাত্মক, তাই এখানে আধিক্য যে চার্জ বা সিঙ্গেল যে চার্জ পড়ে আছে সেটা হচ্ছে প্লাস। আর এখানে ইলেকট্রন হচ্ছে আলাদা হয়ে চলে আসছে, সে সিঙ্গেল হয়ে গেছে, অন্যদের সবার প্রোটন আছে, এখানে সিঙ্গেল যে পড়ে আছে তার চার্জ হচ্ছে মাইনাস। সো এই পুরো বস্তুটা হচ্ছে প্লাস চার্জে সার্জিত, এই পুরো বস্তুটা হচ্ছে মাইনাস চার্জে সার্জিত। যখন ভিন্নধর্মী চার্জে সার্জিত, ভিন্নধর্মী মানে কি, একটা ধনাত্মক একটা ঋণাত্মক, দুইটা ভিন্নধর্মী চার্জে সার্জিত বস্তু কাছাকাছি আনবো, তখন তাদের মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করবে, এটা এইদিকে টানবে, এটাকে এটা এইদিকে টানবে, কাছাকাছি টানবে, এটাই হচ্ছে কি তড়িৎচুম্বক বল। আশা করি বুঝতে পারছো।
তো দেন আমরা হচ্ছে বলবো এবার দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল নিয়ে খুব একটা জানা দরকার তারপর না। তবে দুর্বল নিউক্লিয় বলের জন্য হচ্ছে এটা আমরা ইলেকট্রন প্রোটন তো আপাতত হচ্ছে মাঝখানে নিউক্লিয়াস, বাইরে থেকে ইলেকট্রন। তো এখানে হচ্ছে নিউক্লিয়াসের অভ্যন্তরীণ একটা বল হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। এটা পাল্লা অনেক কম। এটা হচ্ছে দেখ না একটা জিনিস বলি, দুর্বল নিউক্লিয় বলের ব্যাপারে যদি বলতে চাই, কী বলবো, দুর্বল নিউক্লিয় বল হচ্ছে বিটা খায় দুর্বল নিউক্লিয় বলের কারণে। আরও কী হয় এটা হচ্ছে তোমরা বই থেকে জানবে, যে বইয়ের এই 4টা পার্ট রিডিং করে নিবে ভালো মতো। তারপর হচ্ছে আর কি এটার জন্য দায়ী হচ্ছে সরি গ্র্যাভিটন নাকি বলতেছি বসুন। আর এটার জন্য দায়ী মনে হচ্ছে গ্র্যাভিটন, আর এটার জন্য দায়ী হচ্ছে মনে হয় মেসন আমার জানার মধ্যে। দেন সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল নিয়ে যদি আলোচনা করি, এটার হচ্ছে সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল। তবে এটার পাল্লা মনে হয় অনেক কম, এটা হচ্ছে 10⁻⁻18 নাকি 15 আমি বলে গেলাম। আচ্ছা পাল্লাটা মনে রাখবা, এটার পাল্লা কত বই থেকে দেখে নিবা। যাই হোক, তো দেন হচ্ছে সবল নিউক্লিয় বলের পাল্লা জিনিসটা কি, পাল্লা হচ্ছে এরকম যে ধরো দুইটা চুম্বক নীলা, চুম্বক দুইটা নেওয়ার পর এই দুইটা চুম্বক তো নিজেদের মধ্যে আকর্ষণ করবে না, নিজেদের মধ্যে যখন আকর্ষণ করতেছে দুইটা চুম্বক, কিন্তু এদেরকে একটু দূরে সরাও, আকর্ষণ একটু কমে যাবে, আরও দূরে সরাও, একদম এতটুকু না দেখবে যে আকর্ষণ করতেছে না। অর্থাৎ এটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে, নির্দিষ্ট জায়গার মধ্যে এটা আকর্ষণ করতেছে, ঠিক একটু পার হওয়ার পরে আর আকর্ষণ করতেছে না। ওই একটু ডিস্টেন্সটা কত, যে ডিস্টেন্সটা পার হওয়ার পরে আর আকর্ষণ করবে না, সেটা হচ্ছে তার পাল্লা। তাত্ত্বিকভাবে মানে মনে করা হয় মহাকর্ষ বলের পাল্লা অসীম, যত দূরে এটা আকর্ষণ করবে, কিন্তু আমরা হয়তো দেখবো না, যে বুঝবো না। দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, এগুলোর পাল্লা আছে, পাল্লাগুলো মুখস্থ করে নেবে। আর সবল নিউক্লিয় বলে কারণ হচ্ছে নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয়ার ফিউশন। তারপর নিউক্লিয়াসের অভ্যন্তরে নিউট্রন এবং প্রোটন আটকে আছে, এদের মধ্যে এই বিষয়গুলো দেখতে হবে। যাই হোক, মৌলিক বল নিয়ে আলোচনা শেষ। কথা বলে কনফিউশন থাকলে অবশ্যই জানাবে এতে কমেন্ট সেকশনে। আমি এরপর আলোচনা করব মাত্রা নির্ণয় করার ব্যাপারটা। আশা করি তোমরা জানো, তাও দেখা দিই। আচ্ছা না, এটা ইয়েতে দেখা দিব কি, যে ধরো ভরবেগ তো জানো না, ভরবেগ একটু আগে দেখালাম, ভরবেগ ভরের একক কি কেজি, বেগের একক কি মিটার পার সেকেন্ড, এগুলো এটা দ্বিতীয় অধ্যায় থেকে জানছো। আর ভরের একক কেজি, এটা সবাই জানো। যাই হোক, তো এখন এটা হচ্ছে কি এমবির একক, যেমনি আছে এমনি গুণ করে পাশে দিছি, হয়ে গেছে। এখন একটা মাত্রা বের করতে চাই আমি। তো মাত্রা বের করার জন্য মাত্রা সমীকরণ লেখার একটা উপায় আছে। মাত্রা হচ্ছে ভরের মাত্রা, ভর যেখানে আছে, ভর মাত্রা লেখার জন্য যেখানে ভর আছে বা কেজি আছে,
ভর বা কেজি যেখানে আছে সেখানে লিখবো হচ্ছে এম, আর যেখানে দৈর্ঘ্য বা হচ্ছে মিটার আছে সেখানে লিখবো কি এল, যেখানে সময় বা সেকেন্ড আছে সেখানে লিখবো হচ্ছে কি টি। বড় হাতের কিন্তু সব, কোনো ছোট হাতের অক্ষর নেই। তারপর হচ্ছে আর কি, এই তিনটা জিনিস এখানে একবার মনে রাখ, বাকি জিনিসগুলো আমি পরে দেখাবো। সো এখানে দেখ, এখানে ভরের জায়গায় লিখবো কি এম, লিখতেছি রে ভাই, ভরের জায়গায় এম, দৈর্ঘ্যের জায়গায় এল, সেকেন্ডের জায়গায় টি, ইনভার্স 1, থার্ড ব্র্যাকেট দিতে হবে। এই যে থার্ড ব্র্যাকেট দিলাম এটা অবশ্যই দিতে হবে, না দিলে ভুল হবে, ঠিক আছে। যাই হোক, ভরবেগ জিনিসটা কি আমি দেখালাম জাস্ট। দেন আমরা হচ্ছে ভরবেগ রিলেটেড একটা ম্যাথ করবো। এটা খুবই কনসেপচুয়াল একটা ম্যাথ। ধর একটা বল তুই মারলি, কত, যার ভর হচ্ছে, বলটার ভর কত, 1 কেজি বললাম, বেশি বলবো না, কিন্তু 1 কেজিরও বল হয় না আসলে, টেনিস বলগুলো অনেক পাতলা হয়। তো বললাম হিসেবে সুবিধার্থের জন্য এটা লিখলাম 110 মিটার পার সেকেন্ড বেগে মারলি একটা দেয়ালে ধাক্কা খেলো, ধাক্কা খাওয়ার পর ঠিক বিপরীত দিকে আবার আসলো, আসার সময় বলটা 10 মিটার পার সেকেন্ড বেগেই আসলো। সো এখন যেহেতু এখন কোশ্চেনে বলা হয়েছে, কোশ্চেনে বলা হয়েছে ডেল পি কত, ডেল পি ইকুয়ালস টু হোয়াট, ডেল পি মানে কি ভরবেগের পরিবর্তন। অ্যাকচুয়ালি আমি সেটা বলতে চাচ্ছি। সো ভরবেগের পরিবর্তন ইকুয়ালস টু হোয়াট, সেটা আমাদেরকে সে জানতে চাওয়া হয়েছে। এখন ডেল পি মানে কি লিখবো আমরা, ডেল পি ইকুয়ালস টু লিখবো পি, আগে কত ছিল, আগে ইনিশিয়াল লিখলাম মাইনাস হচ্ছে পি ফাইনাল, পি ইনিশিয়াল মাইনাস পি ফাইনাল। সো পি ইনিশিয়াল হচ্ছে কত, পি ইনিশিয়াল হচ্ছে পি মানে এম ইন্টু বি ইনিশিয়াল মাইনাস এম ইন্টু বি ফাইনাল। সো এম কত 1 কেজি ইন্টু বি ইনিশিয়াল কত বেগ 10 মিটার পার সেকেন্ড মাইনাস এম কত 1 কেজি ইন্টু বি ফাইনাল কত 10 মিটার পার সেকেন্ড। এখানে কি করে ভুল হয়েছে? অবশ্যই ভুল হয়েছে, এখানে আগে একটা মাইনাস হবে। আমি এর আগে তোদেরকে দেখাইছি একদিকে প্লাস লিখলে অপর দিকে ভেক্টরের ক্ষেত্রে বেগ কিন্তু একটা ভেক্টর রাশি। সো ভেক্টরের ক্ষেত্রে তার বিপরীত দিকে অবশ্যই যে রাশিটা লিখবি সেই রাশিটার মান আগে একটা মাইনাস দিবি। মাইনাস দিলে হচ্ছে এখানে কি হয়, সামনে হয় 10 মাইনাসে আচ্ছা মাইনাস কী হয়, -10 ইন্টু 1 -10 থাকে, এরপর হচ্ছে 10 মাইনাসে প্লাস 10 সমান 20 কেজি মিটার পার সেকেন্ড। এই যে এককটা, এই এককটা আমি একটু আগে দেখাইছি যে কীভাবে আসছে। যাই হোক, সরি, এককটা কীভাবে আসছে আমি সেটাই দেখাইছি একটু আগে। তো এই ম্যাথটা আশা করি বুঝতে পারছিস। যদি না বুঝাস তাহলে আমাকে জানাইস, আমি বুঝিয়ে দেবো ইনশাল্লাহ, আবার কমেন্টে জানাবেন। নেক্সট আমি যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সংঘর্ষ। এটা হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে কি সংঘর্ষ। এটা মোস্ট ইম্পর্টেন্ট 5 স্টার প্রজেক্ট। সংঘর্ষ জিনিসটা কি, দুটো জিনিস বাড়ি খেলে যেটা হয় সেটাই সংঘর্ষ, এটা সবাই আমরা জানি। তো সংঘর্ষ রিলেটেড আমাদের এই চ্যাপ্টারে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে। ধর একটা বস্তু আসতেছে এদিক থেকে, হ্যাঁ এদিকে যাচ্ছে, আর একটা বস্তু এদিক থেকে বল আসতেছে, দুইটাই এসে মাঝখানে বাড়ি খাবে স্বাভাবিকভাবে। বাড়ি খেয়ে গেছে, বাড়ি খাওয়ার পর
একটার পর একটা ঘটনা হচ্ছে, এটার পর এই ঘটনা, এটা এদিকে চলে গেলো, এটা এদিকে চলে গেলো, রাইট। সো এটাকে বেগ নিয়ে আসছে ইউ বেগ নিয়ে U1, এটা হচ্ছে M1 ভর, এই জিনিসটার পরিচয় দিলাম। এই জিনিসটার পরিচয় হচ্ছে U2 আর M2 ভর। এখন U1 এবং U2 জিনিসটা কি? U1 এবং U2 জিনিসটা হচ্ছে ঠিক যে মুহূর্তে বাড়ি খাবে এটার বেগ এবং এটার বেগ, ওগুলোই হচ্ছে U1 এবং U2। এটার বেগ U1 ছিল যখন হচ্ছে বাড়ি খাচ্ছে এই একটু আগে, হ্যাঁ, যখন বাড়ি খাচ্ছে এই একটু আগে যেটা, সেটা হচ্ছে U1, একটু আগে যেটা এটার জন্য সেটা হচ্ছে U2। কিন্তু আমরা এই যে অনেক দূরে আঁকছি ব্যাপারটা, এত দূরে আসলে হবে না, তোদেরকে সুন্দর করে দেখানোর জন্য আমি এত দূরে করে আঁকলাম। আসলে অ্যাকচুয়ালি যখন একবারে লেগে যাবে ঠিক তখনই এই বেগগুলা আসলে হচ্ছে। সো এরপরে ব্যাপারটা হচ্ছে বাড়ি খাওয়ার পর বা সংঘর্ষের পর এটার ভর তো M1ই আছে, এটার ভর M2ই আছে, এটার বেগ হয়ে গেল V1, এটার বেগ হয়ে গেল V2। সো সংঘর্ষের ক্ষেত্রে হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার নামে একটা নীতি আছে। সেই নীতিটা হচ্ছে আগের ভরবেগ মোট ইকুয়ালস টু পরের মোট ভরবেগ ইনিশিয়াল ফাইনাল। আগের মোট ভরবেগ বলতে কী বুঝাইলাম? এটার ভরবেগ প্লাস এটার ভরবেগ, এটারই তো পুরো, এটাকে বলা হচ্ছে একটা সিস্টেম বা এটা একটা ব্যবস্থা বা একটা ঘটনা বললাম। ওই ঘটনার মধ্যে এটার ভরবেগ কত, বা এটার ভরবেগ হচ্ছে M1U1 প্লাস এটার ভরবেগ কত M2U2 সমান ফাইনালি কী হয়েছে, ফাইনালি যে ঘটনা ঘটছে সেই ঘটনায় এটা কি, এটার ভরবেগ M1V1, এটার ভরবেগ কত M2V2। সো আগের ভরবেগ এবং পরের ভরবেগ সমান। এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ। তো দেন আমি হচ্ছে এটা দেখালাম। সো এটা আশা করি বুঝছো, এবং এটা হচ্ছে আমাদের অনেক ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে লাগবে। এইবার হচ্ছে আমি একটা খুবই ইন্টারেস্টিং সূত্র দেখাবো। শক্তি বলতে কি বোঝায় সেটা জানো তোরা? শক্তি হচ্ছে, আমি গতিশক্তি নিয়ে আলোচনা করি, সংঘর্ষের টপিকে আছি, কোথাও যাচ্ছি না। শক্তি জিনিসটা কি? শক্তি যখন একটা বস্তু দৌড়াচ্ছে বি বেগ নিয়ে তার ভর নিয়ে যখন বি বেগ নিয়ে কোনো একটা বস্তু যাচ্ছে, তখন তার শক্তিটা কি? তার শক্তিটা হচ্ছে বিভিন্ন প্রকার হতে পারে। তার মেইন যে শক্তি, তার গতির কারণে যে শক্তি, সেই শক্তির সূত্র আছে একটা, সেটা শক্তিকে যদি বলি তাহলে হবে তখন ½ এটা কি? এটা হচ্ছে তার গতিশক্তি, রাইট। সো গতিশক্তিটা তোরা জেনে গেছো অলরেডি, ½ এখন এই শক্তিটা নিয়ে একটা বস্তু আসতেছে, আর একটা বস্তু দিক থেকে আরও একটা শক্তি নিয়ে আসতেছে, দুইটা শক্তি নিয়ে এসে একটা কী হবে, সংঘর্ষের ফলে আবার ছুটে যাবে। তো এই যে আসা এবং হচ্ছে ছুটে যাওয়া, এই দুইটার মধ্যে কোনো কি শক্তির ক্ষয় হচ্ছে কি না, বা শক্তি কি আগের মতোই থাকছে কি না, সেই বিষয়টাই হচ্ছে এখন আমরা দেখব। ধর শক্তির কোনো ক্ষয় হলো না, তো প্রথমে যে শক্তিটা একটু আগে যেরকম দেখালাম, E1 ইনিশিয়াল ইকুয়ালস টু ধরলাম টোটাল ইকুয়ালস টু E ফাইনাল। তো ইনিশিয়াল কত, এখানে ইনিশিয়াল হচ্ছে একটু আগে চিত্রটা যেটা ছিল ওইটা মনে করার সময় ½ M1U1 স্কোয়ার প্লাস ½ M2U2 স্কোয়ার। আশা করি কি লিখছি বুঝতে পারছিস। এটা হচ্ছে এই যে যাচ্ছে এটার শক্তি ½ M2 V মানে বেগ এখানে কত U1 নিয়ে আসতেছে, এটা U2 নিয়ে আসতেছে। সো এটার জন্য শক্তি এটা M1, এটা M2 ইকুয়ালস টু, পরবর্তীতে ধাক্কা খাওয়ার পরে দুই দিকে চলে যাবে এটা বেগ নিয়ে, সেই বেগগুলো আমরা একটু আগে দেখাইছি, স্টার M1V1 স্কোয়ার প্লাস ½ M2V2 স্কোয়ার। সো যদি কোনো ক্ষয় না হয় শক্তির সংঘর্ষের ফলে কোনো ক্ষয় না হলে ঠিক এই সূত্রটাই মানবে। ক্ষয় না হওয়া মানে কি? কোনো শব্দ না হওয়া। শব্দ হলে তো ক্ষয় হয়ে যাচ্ছে। একটা কিছু শব্দ শক্তি কিছু, এই যে আমি আমার হাতগুলো আনলাম, একটা শব্দ উৎপন্ন হয়েছে।
সো যেহেতু শব্দ উৎপন্ন হয়েছে তার মানে কিছু এই যে কিছু বেগের শক্তিটা হচ্ছে গতির কিছুটা শক্তি, এখান থেকে কিছু শক্তি, এখান থেকে কিছু শক্তি ক্ষয় হয়ে টোটাল মিলে এটা কি উৎপন্ন করছে, শব্দ উৎপন্ন করছে, যার কারণে কিছু শক্তি বের হয়ে গেছে এখান থেকে। সো এখানে তো সেম শক্তি পাওয়া যাবে না, তখন ইকুয়াল হবে না, মানে হচ্ছে এটা এবং এটা তখন সমান হবে না। এখান থেকে কিছু কমে আউটপুট হিসেবে যেটা আসবে সেটা হচ্ছে এখান থেকে এই অংশ থেকে কিছুটা কম হবে, হচ্ছে এই টোটাল অংশটা কম হবে, তখন এটা হবে কি বেশি, অর্থাৎ বেশি থেকে কিছুটা খরচ হবে, খরচ হওয়ার পর অবশিষ্ট কিছুটা থাকবে, সেটা নিয়ে হচ্ছে সেই দুইটা বেগ নিয়ে এরা সংঘর্ষের পর এটা এদিকে চলে যাবে, এটা হচ্ছে পরে এদিকে চলে যাবে। আশা করি বুঝতে পারছো যে আমি শক্তি সংরক্ষণ থাকতেছে কি থাকতেছে না সেটা কি বুঝাতে চাইছি। দেন হচ্ছে আমি আরেকটা জিনিস দেখাই। এবার যদি একটু আগে যেটা দেখালাম সেটা আবার লিখি, ক্লাস দিয়ে লিখি, সেটা কি ছিল, হাফ অফ m1 u1 square plus half of m2 u2 square equals to half of m1 b1 square, এটা ইকুয়াল ছিল। এখন যদি এইটা সমান হয়, মানে হচ্ছে দুইটা যদি সমান হয়, তাহলে দুইটা সূত্র আছে আমাদের, এই যে এটা হচ্ছে ম্যাথসে আসবে যে সমান হলে এটা কি সংরক্ষণ হয়েছে, শক্তির সংরক্ষণ মানে কি, এখানে যেটা ছিল সেটা সংরক্ষিত রেখে এখানে আউটপুট হিসেবে সেটা দিছে টোটালি, মানে হচ্ছে সমান আছে, সমান থাকা মানে কি আগের যেটা ছিল এখন সেটা আছে, সো সংরক্ষিত থাকতেছে। আমরা সংরক্ষিত কোনো কিছু রাখলেই তো সেটা হচ্ছে আগের যেটা ছিল পরে সেটাও থাকে। সো যদি সংরক্ষিত না হয় তাহলে সেক্ষেত্রে হবে নট ইকুয়াল, তখন হচ্ছে কি অসংরক্ষণ। আচ্ছা, এখন যদি একটা কোশ্চেনে বলা থাকে যে সংরক্ষণশীল একটা সংঘর্ষের পর সব ডেটা দেওয়া আছে এবং শেষ বেগ b1 বের করতে বলা আছে, তখন সূত্রটা হবে কি, এই দুটি সূত্র b1 এবং হচ্ছে b1 এবং b2 বের করার, মানে হচ্ছে বেগ ফাইনাল 1 এবং হচ্ছে বেগ ফাইনাল 2 সংঘর্ষের পরে কোন ক্ষেত্রে কোন রকম সংঘর্ষ, সংরক্ষণশীল সংঘর্ষ। কিন্তু তখনের জন্য আমি দুইটা সূত্র দিচ্ছি, এই সূত্রগুলো শুধুমাত্র যখন সমান হবে তখন, অথবা যখন প্রশ্নে বলা থাকবে সংরক্ষণশীল সংঘর্ষ, তখনই এই সূত্রগুলো তো ইউজ করতে পারবে, এছাড়া এই সূত্রগুলো ইউজ করতে পারবে না। নিচে লিখে দিবি কি m1 প্লাস m2, এখানে নিচে লিখে দিবি m1 প্লাস m2, এখানে যেহেতু b1 তাই শুরুতে m1 লিখবি, মাইনাস লিখবি বাকি যে বটটা আছে ওইটা কি m2, শুরুতে যেতে m1 সামনে লিখবি u1, গুণ লিখবি u1, মাইনাস লিখবি, এখান থেকে এটাও কপি কর, এখানে b2 আছে, এখানে লিখবি m2 মাইনাস m1। আমার সাথে সাথে লিখতে হলে হচ্ছে এই সূত্রটা আসলে মনে রাখা খুব ইজি না, অনেক কনফিউশন করে জানি সবাই। এখানে m2 আছে তাই এখানে লিখবি u2, এখানে মাইনাস দিলি, এরপর হচ্ছে 2 লিখবি, এখানেও 2 লিখবি, এখানে হচ্ছে যেহেতু u1 অলরেডি লিখে ফেলছস এখানে লিখবি u2 লেখার পর এখানে m2 লিখবি, অথবা হচ্ছে এখানে m2 এখানে u2 লিখে ফেলছস এখানে লিখবি u1 এখানে m1, শেষ। সূত্র এটাই হয়, এটা লাগবে কোশ্চেন জানতে চাইবে, তারপর হচ্ছে এটা কোশ্চেন জানতে চাইবে। একটা সূত্র মনে রাখলে আরেকটা সূত্র মনে রাখা খুবই ইজি, সেটা আশা করি তোরা দেখতেই পারতেছস। হ্যাঁ, আর যদি সংরক্ষণশীল না হয়, কোশ্চেনে বলা থাকে যে এই শক্তিটা অসংরক্ষণশীল, সংঘর্ষটা হচ্ছে অসংরক্ষণশীল, তখন কিন্তু এই সূত্রগুলো দিয়ে বের করতে পারবি না। তখন হচ্ছে m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু m1 v1 প্লাস m2 v2, এই সূত্র দিয়ে বের করতে হবে কোনো একটা ওয়েতে। আবার এই সূত্রটা দিয়ে কিন্তু এই অসংরক্ষণশীল ক্ষেত্রেও মানে হচ্ছে খাটে, এই সূত্রটা সংরক্ষণশীল এবং হচ্ছে অসংরক্ষণশীল দুই ক্ষেত্রে খাটবে, কিন্তু এই সূত্রটা এগুলো শুধুমাত্র আচ্ছা এখানে অসমান হলে সেটা হচ্ছে অসংরক্ষণশীল, এটা বললাম না,
এই সূত্রটা এবং হচ্ছে এই সূত্রটা, এগুলো শুধুমাত্র সংরক্ষণশীল সংঘর্ষের জন্য প্রযোজ্য, এছাড়া প্রযোজ্য নয়। আর এই সূত্রটা হচ্ছে সংরক্ষণশীল এবং অসংরক্ষণশীল উভয় রকম সংঘর্ষের জন্য প্রযোজ্য। এখন আমরা দেখব কি দুই রকম সংঘর্ষ দেখলাম। আমি একটু আগে দেখেছিলাম যে মহাকর্ষ বল। সো মহাকর্ষ বল এর জন্য ক্ষেত্রে একটা জিনিস আছে, একটা হচ্ছে অভিকর্ষ। শব্দ দুইটা কাছাকাছি লাগতেছে, মহাকর্ষ অভিকর্ষ। হ্যাঁ, বল দুইটাই হচ্ছে সেম টাইপের বল। যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে বল সেটা হচ্ছে কি মহাকর্ষ বল, এটা আমরা জানি আগে থেকে। কিন্তু এই দুইটা বস্তুর মধ্যে যে কোনো একটা যদি পৃথিবী হয়ে যায়, এটা যদি পৃথিবী হয়, এর অন্য বস্তু যেটাই হোক, আমার কলম এটা হোক, এটাকে যে আকর্ষণ করতেছে, এটাকে যে আকর্ষণ করতেছে, আমাকে যে আকর্ষণ করতেছে, আমি হতে পারি, তখন সেই আকর্ষণ বলটা হচ্ছে কি অভিকর্ষ। অভিকর্ষ বলের ক্ষেত্রে F ইকুয়ালস টু আমরা লিখি হচ্ছে m ইন্টু জি। সেক্ষেত্রে আমরা F না লিখে আমরা লিখি W কেন লিখি? কারণ টানতে চাই তো আমরা এটা দিয়ে ওজনে হিসেব করি অ্যাকচুয়ালি। সো এটা হয়ে যায় কি ওজন মানে হচ্ছে, তাহলে কি হচ্ছে মূলত, তাহলে আমরা কি লিখতেছি, ওজন কিন্তু এক প্রকার বল। আর এখানে আমরা কি লিখে ফেললাম, এম এ হওয়ার কথা, F ইকুয়ালস টু এম এ, কিন্তু হয়ে গেছে mg এ হওয়ার কথা। সো এটা অ্যাকচুয়ালি এটা ত্বরণ আর এটা তো ভরই। সো এটা ওজন, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা বল, আর এটা হচ্ছে এটা হচ্ছে ভর, আর এটা হচ্ছে কি ত্বরণ, যে হচ্ছে ত্বরণ জিনিসটাকে বেগের পরিবর্তন। এখন তুই ভাববি যে কি রে বেগ কোথায় পরিবর্তন হচ্ছে, আমি তো দাঁড়িয়ে আছি। না, আসলে আমি যখন উপরে উঠবো, উপর থেকে টানবে যে, তখন হচ্ছে একটা খুব তাড়াতাড়ি টানতেছে, প্রতি সেকেন্ডে আমার বেগ বৃদ্ধি পাচ্ছে। বেগ 9.8 করে বৃদ্ধি পাবে। তখন প্রথমে যদি 0 থাকে, দাঁড়ায় আসি, হঠাৎ করে আমাকে যদি ছেড়ে দেয়, তখন 0, 1 সেকেন্ড পর হয়ে যাবে 9.8 মিটার পার সেকেন্ড। দ্বিতীয় সেকেন্ডে হয়ে যাবে 9.8 যোগ 9.8 এত মিটার পার সেকেন্ড। অর্থাৎ আগের সাথে 9.8 করে যোগ হচ্ছে প্রতি সেকেন্ডে, 1 সেকেন্ড পর। এটা হচ্ছে মূলত জি এর যে কাহিনী, সেটা জি হচ্ছে কি, তাহলে এটা ত্বরণ। এই ত্বরণের একটা বিশেষ নাম আছে, এই ত্বরণকে বলা হয় হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, অর্থাৎ জিকে বলা হয় অভিকর্ষজ। এটা অ্যাকচুয়ালি ত্বরণ ছাড়া কিছু না। সো ত্বরণ ছাড়া কিছু না, কে জাস্ট হচ্ছে পৃথিবীর সাথে রিলেটেড হওয়ার কারণে আমরা সেখানে অভিকর্ষজ শব্দটা নিয়ে আসতেছি। এটা নিয়ে তোমার কনফিউশন বা টেনশন হওয়ার কিছু নাই। আর পৃথিবীর ক্ষেত্রে বলটা হওয়ার কথা, মহাকর্ষ বল হওয়ার কারণে আমরা সেটাকে অভিকর্ষজ বল বলতেছি। তো সো সেম কথা ঘুরে ফিরে। এখন অভিকর্ষজ ত্বরণ জি, এই জিনিসটার মান অ্যাকচুয়ালি হচ্ছে মেরু অঞ্চলে একটা 9.81 মনে হয়, মেরু অঞ্চলে সবচেয়ে বেশি মিটার পার সেকেন্ড স্কোয়ার, কিন্তু তখন মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাচ্ছে। তার মানে এটার মান আছে, এটা হচ্ছে ত্বরণের মাত্রা, কিন্তু মাত্রাটা সরি একক কিন্তু এটা। আর আমি এটার অ্যাকচুয়াল ভিজুয়ালাইজেশন বোঝানোর জন্য তখন হচ্ছে বেগের বৃদ্ধিকে দিয়ে বুঝেছি, বেগের একক কিন্তু তখন মিটার পার সেকেন্ড, এই জন্য আমি তখন লিখছি মিটার পার সেকেন্ড। এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা ত্বরণ। সো ত্বরণকে যখন লেখা হয় তখন 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখতে হবে, কারণ এটা হচ্ছে ত্বরণের একক। এখন মেরু অঞ্চলে এটা, বিষুব অঞ্চলে হচ্ছে আমার মনে হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর ক্রান্তীয় অঞ্চলে মনে হয় 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমরা যে ম্যাথগুলো করবো, কোনটা মুখস্থ রাখবো, কোনটা লাগবে বেশি, ম্যাথগুলোতে আমাদের এটা মুখস্থ বানানো হতে হবে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা যে কোনো ম্যাথে জি এর জায়গায়
যেখানে জি আসবে তখন জি এর জায়গায় জাস্ট এটা বসে দিলে হবে, আর তেমন কিছু ভাবা লাগবে না। এটা হচ্ছে এগুলো হচ্ছে এমসিকিউতে আসতে পারে যে মেরু অঞ্চলে কত, ক্রান্তীয় অঞ্চলে কত, এগুলো হচ্ছে এমসিকিউতে আসলে তখন লিখতে হবে। সো আর একটা জিনিস আমি আচ্ছা মেরু ক্রান্তীয় বিষয় বোঝালাম। এখন জি এর মান যে শুধু এটা যদি পৃথিবী হয়, পৃথিবী থেকে কেন্দ্র, পৃথিবীর এই পৃষ্ঠে আমরা জি এর মান হিসাব করতেছিলাম, কিন্তু পৃথিবী থেকে যখন উপরের দিকে উঠবো ধীরে ধীরে পাহাড় একটার উপরে যখন উঠে গেছি পৃথিবী পৃষ্ঠ থেকে, তখন জি এর মান কিন্তু 9.8। এটা কিন্তু ভুল, কারণ তুমি একটা বস্তু থেকে যত দূরে যাবা তার আকর্ষণ করার ক্ষমতা তত কমে যাবে। ঠিক তেমনি পৃথিবী থেকে তুমি যত দূরে যাচ্ছ তার আকর্ষণ করার ক্ষমতা তত কমে যাচ্ছে। সো জি এর মানও তত কমে যাবে, তখন 9.8 আর থাকবে না। তখন কত হবে সেটা বের করার একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে, সেটা যদি জি না হয় তখন আমরা কী বলবো, জি প্রাইম বলবো উচ্চতায়, বা জি অফ এইচ, এইচ মানে কি হাইট, ওই উচ্চতা জি কী হবে আর বাই আর প্লাস এইচ। কি লিখলাম, আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি। এটা হচ্ছে এইচ উচ্চতার জন্য একটা সূত্র। আশা করি বুঝতেছস। এখানে আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এটা মুখস্থ রাখা জরুরি। সেটা হচ্ছে 6.4 ইন্টু 10⁶ মিটার আর এর মান, অথবা এটা কোশ্চেনই বলা থাকবে, এটা নিয়ে তো টেনশন নেওয়ার দরকার নেই। এখানে আর মান বসাবি, এখানে আর মান বসাবি, এখানে এইচ এর মান বসাবি। এইচ কত, এইচ তো কোশ্চেনে বেলা থাকবে, কত মিটার উচ্চতায় তুই উঠছস বা পাহাড়ে উঠছস। আর জি এর মান তো হচ্ছে 9. এখানে 8 বসাবি, এটা হচ্ছে আগের জি। কিন্তু এবার পরের জি কত সেটা চলে আসবে ইজিলি। এরপরে 2 নম্বর আমি আরেকটা সূত্র দেখাই, সেটা হচ্ছে জি অফ ডি। এটা আবার কেমন জি, এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ থেকে একটু মাটির গভীরে ডি মিটার নিচে এখানে নামলি, এখানে নামার পর এখানে কিন্তু জি এর মান সেম থাকতেছে না, পৃথিবীর অনেক কাছে চলে আসতো, তখন জি এর মান কী হবে সেটা বের করার একটা সূত্র আছে। সেটা হচ্ছে 1 মাইনাস ডি বাই আর ইন্টু জি। এটা সুন্দর করে লিখি আমি নিচে, এটা এইচ। সো এখন হচ্ছে 2 নম্বরে জি অফ ডি ইকুয়ালস টু 1 মাইনাস ডি বাই আর ইন্টু কী হবে জি, দুইটার সাথে কিন্তু জি গুণ আছে, এখানেও জি গুণ আছে, জি হচ্ছে 9.8, আর এখানে ডি হচ্ছে কি নিচে গভীরতা যতটুকু নামছস নিচে ওইটাই তো, আর হচ্ছে ব্যাসার্ধ, বাকিটা বুঝছস যে জি অফ ডি কীভাবে বের করতে পারবে। আর 3 নম্বর হচ্ছে আমাদের যে মেইন সূত্র জি ইকুয়াল টু 9.8, এটা কোন সূত্র দিয়ে আসছে, এটা আসছে জি ইকুয়াল টু জি ইন্টু এম বাই ডি স্কোয়ার। ডি স্কোয়ার লিখবো না, আমি লিখবো আর স্কোয়ার। এটা কীভাবে আসলো, আর হচ্ছে এটা ব্যাসার্ধ, রাইট। এখন দেখ, দুইটা বস্তুর মধ্যে মহাকর্ষীয় যে সূত্রটা আমরা জানতাম, আমি এই সূত্রটা কীভাবে আসছে সেটা দেখাই। সেটা হচ্ছে এফ ইকুয়ালস টু, আমরা কী জানতাম, জি ইন্টু M1 M2 বাই ডি স্কোয়ার। সেখানে কী লিখতাম আমরা, জি ইন্টু পৃথিবীর ভর যদি ক্যাপিটাল এম হয়, আমার ভর হচ্ছে স্মল এম, আমি দাঁড়িয়ে আছি পৃথিবীর উপর, এখানে আমি মানুষটা দাঁড়িয়ে আছি এখানে, সো আমার ভর হচ্ছে স্মল এম। তো আমি যেহেতু দাঁড়িয়ে আছি, তো আমার ভর এফ ইকুয়ালস টু লিখলাম, এফ না এখানে তখন ডাব্লিউ হয়ে যাবে। আচ্ছা এফ হোক, এফ ইকুয়ালস টু এম এ, এম ইন্টু এ, হ্যাঁ, ইকুয়ালস টু জি ইন্টু এম বাই ডি স্কোয়ার। আমার থেকে পৃথিবীর কেন্দ্র দূরত্ব কত, আর এখানে অ্যাকচুয়ালি কেন্দ্র দূরত্বে বসাতে হয় আর স্কোয়ার। সো আমার ভর দুই পাশে কাটা, এ ইকুয়ালস টু আসে জি ইন্টু এম বাই আর স্কোয়ার। এই ত্বরণটা কিসের মতো, এই ত্বরণটা হচ্ছে পৃথিবী রিলেটেড একটা ত্বরণ, পৃথিবী আমাকে টানতেছে ওইটার সাথে রিলেশন রেখে একটা ত্বরণ। সো এই ত্বরণটা হবে কি, এই ত্বরণটাকে আমরা কি লিখি জি, এই জি মানে হচ্ছে কি অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ। সো এই অভিকর্ষ ত্বরণটা আমাদের জি ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার এভাবেই আসছে। আশা করি বুঝতে পারছিস।
আমি হচ্ছে এবার ঘর্ষণ বল নিয়ে দুইটা কনসেপ্ট দিব, ওই দুটো কনসেপ্ট জানা হয়ে গেলে হয়েছে। যখন একটা টেবিলের উপর একটা বক্স রাখবি, বক্স রাখার পর বক্সটির নিচে একটা খাঁজ দাগ আছে না, এই খাঁজ দাগের কারণে তুই বক্সটাকে একটু হালকা ঠেললে কিন্তু যাবে না, একটু জোর করে ঠেলতে হবে, রাইট? আশা করি বুঝতে পারছিস। একটা বল দিবি, বলটা কিন্তু একেবারে 0.5 এরকম একবারে কম বল দিলে কিন্তু সহজে সরবে না। যদি সেটা ওজন বক্স হয়, ওজনই বক্স হয়, যেমন হচ্ছে ফ্রিজকে ঠেলাতে হয় অনেক বেশি ধরে, এর কারণ হচ্ছে ওই বক্সটার নিচের দিকে একটা কেউ দেখা যান, এই যে আমার হাতের মধ্যে কাজ দাগ আছে, দেখা যাচ্ছে না বা হচ্ছে কম দেখা যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা আছে। এই দাগগুলোর মধ্যে হচ্ছে আটকে যায় একটার সাথে একটা, যত চাপ হয়, যত ওজন বেশি হয়। এটাই হচ্ছে মূলত ঘর্ষণ, যে আমি বল দিয়েছি তার বিপরীত দিক থেকে বল দেওয়ার পরেও সেই বলটা কাজ করতেছে না, সেই বলটাকে আটকে রাখতেছে হচ্ছে কিছু এই যে খাঁজ, এই খাঁজের কারণে যে বলটা ওর বিপরীত দিকে একটা বল উদ্ভব হচ্ছে অবশ্যই, নাহলে আমার বলটা কেন কাজ করতেছে না, আমার বল দিলে কেন সে ছুটতেছে না, সেই বলটাকে হচ্ছে এফ অফ কে বা হচ্ছে সেটাকে বলা হয় ঘর্ষণ বল। এটা হচ্ছে ঘর্ষণ। এই ঘর্ষণ বল বের করার একটা সূত্র আছে, সেটা হচ্ছে এফ অফ কে ইকুয়ালস টু মিউ ইন্টু আর। আর কি, এটা যদি ডাব্লিউ হয়, এটা হচ্ছে আর। যখন এই যে ডাব্লিউ এবং আর বিপরীতমুখী, সো তখন হচ্ছে আমরা মিউ ইন্টু ডাব্লিউ দিতে পারবো। একটু আগে আমি দেখেছিলাম ডাব্লিউ ইকুয়ালস টু এক্ষেত্রে আর হবে, না হলে এটা এবং এটা সমান না হলে, এটা দুইটার হচ্ছে যে কোনো একটা বেশি হলে এই বস্তুটা উপরের দিকে উঠে যেত, অথবা ডাব্লিউর মান বেশি হলে এই বস্তুটা নিচের দিকে নেমে যেত। দুইটা সমান হওয়ার কারণে ব্যালেন্স হয়ে গেছে একটা, সো উপরে নিচে ওঠানামা করতেছে না বস্তুটা এই যে থেমে আছে, উপরে নিচে ওঠানামা করতেছে না। সো মিউ ইন্টু ডাব্লিউ, এটা হচ্ছে কি ঘর্ষণ বল, হচ্ছে ঘর্ষণ বলের সহগ, ঘর্ষণ সহগ এটা কোশ্চেনে দেওয়া থাকবে, ডাব্লিউ দেওয়া থাকবে, তখন জাস্ট এফ অফ কে বের করতে হবে তোকে, পারবে। এরপর আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ধর এখানে এটা রাখলাম, এটা রাখার পর এমনিতে পড়তেছে না, একটু ভাগা করবো, হঠাৎ করে পড়া শুরু করবি। হ্যাঁ, সো এই যে হঠাৎ করে পড়া শুরু করতেছে, একটা হেলানো তল, যে মুহূর্তে হঠাৎ করে পড়া শুরু করতেছে এখান থেকে একটা বক্স, সেই মুহূর্তে এটা যে আনুভূমিকের সাথে থিটা কোণ তৈরি করে, আনুভূমিকের সাথে থিটা কোণ তৈরি করলে সেটা হচ্ছে ট্যান থিটা টু মিউ, এটা মাথায় রাখবি। আর হচ্ছে আর কি বলবো তো ট্যান থিটা ইকুয়ালস টু মিউ, এটা মাথায় রাখলে হবে। মিউ হচ্ছে কি ঘর্ষণ সহগ, আর ট্যান থিটা ইকুয়ালস টু মিউ, ওই বস্তুর জন্য ঘর্ষণ সহগ ইকুয়ালস টু হচ্ছে ট্যান থিটা, এটা মাথায় রাখলে হবে। থ্যাংকস আজকের ভিডিও দেখার জন্য, নমস্কার, আসসালামু আলাইকুম।